আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার বিগত সনের বার বিজিএস এর সকল প্রশ্ন সলভ করার চেষ্টা করছিলাম। এর ধারাবাহিকতায় আজকে আমাদের ফৌজদারি কার্যবিধির প্রথম ক্লাস। আমরা এখানে দেখব বিগত সনের যত বার বিজিএস প্রশ্ন আসছে ওই প্রশ্নগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, অনেক বেশি উপকার হবে। তাইলে আমরা শুরু করছি। এই কথা বলা কি যথার্থ হবে যে ক্রিমিনাল প্রসিডিউর কোড একটি পদ্ধতিগত আইন? যুক্তিসহ মতামত দিন। আমরা একটু দেখি এটা পদ্ধতিগত আইন কিনা। আমরা এমনি নর্মালি বুঝি যে আসলে এটা একটা পদ্ধতিগত আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দণ্ডবিধি ছাড়া বাকি সবই হচ্ছে হলো পদ্ধতিগত আইন। আমরা দেখি ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন। ক্রিমিনাল প্রসিডিউর কোড প্রধানত একটি পদ্ধতিগত আইন। ফৌজদারি আইন বলবৎকরণের পদ্ধতি উল্লেখ করার অভিপ্রায়ে ফৌজদারি কার্যবিধি প্রণয়ন করা হয়েছে। তথ্যগত ফৌজদারি আইন যেমন দণ্ডবিধি, যা অপরাধকে সংজ্ঞায়িত করেছে এবং একই সাথে শাস্তির বিধানও রয়েছে, সে আইন বলবৎকরণের পদ্ধতি ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধের শাস্তি বলবৎ করার পদ্ধতি সহ অন্যান্য দণ্ডমূলক আইন উল্লেখিত অপরাধ সমূহের শাস্তি বলবৎকরণের পদ্ধতিও ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 5 ধারায় সুস্পষ্টভাবে, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি প্রণয়নের অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। 5 ধারা অনুসারে দণ্ডবিধিতে এবং অন্যান্য আইনে উল্লেখিত অপরাধ সমূহের বিচার করতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। 5 ধারা অনুসারে দণ্ডবিধিতে এবং অন্যান্য দণ্ডমূলক বিশেষ আইনে উল্লেখিত অপরাধ সমূহের তদন্ত, অনুসন্ধান, বিচার করতে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। অন্যদিকে ফৌজদারি কার্যবিধি 28 ও 29 ধারা অনুসারে দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধ সমূহ অন্যান্য বিশেষ আইনে উল্লেখিত অপরাধ সমূহের বিচারে ফৌজদারি আদালতের এখতিয়ার থাকবে। দণ্ডবিধি সহ অন্যান্য বিশেষ আইনে সংজ্ঞায়িত ও অপরাধের মামলা দায়েরের পদ্ধতি, তদন্তের পদ্ধতি এবং গ্রেপ্তার পদ্ধতি ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। ফৌজদারি অপরাধসমূহের বিচার সংক্রান্ত পদ্ধতি যেমন ম্যাজিস্ট্রেট আদালতে বিচার, দায়রা আদালতের বিচার, সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সংক্রান্ত বিধান ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে অন্যান্য বিশেষ আইন বলে প্রতিষ্ঠিত আদালত বা ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হতে পারে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে, শিশু আদালতে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে প্রতিষ্ঠিত বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হয়। সুতরাং যথার্থভাবে বলা যায় ফৌজদারি কার্যবিধি একটি পদ্ধতিগত আইন। এখন ফৌজদারি কার্যবিধি পূর্ণাঙ্গ পদ্ধতিগত আইন না, সেটা আমরা একটু দেখি। ফৌজদারি কার্যবিধিকে একটি পূর্ণাঙ্গ পদ্ধতিগত আইন বলা যথার্থ হবে না। ফৌজদারি কার্যবিধিতে কিছু কিছু বিধান রয়েছে যেটা তথ্যগত আইনের বৈশিষ্ট্যের অধিকারী। যেমন ফৌজদারি কার্যবিধির 8ম, 10ম, 11 অধ্যায়ে উল্লেখিত অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিধানসমূহ মূলত তথ্যগত আইন। অন্যদিকে ফৌজদারি কার্যবিধির কতিপয় বিধান আছে যেগুলো অপরাধ উল্লেখ করে দণ্ডবিধির ন্যায় শাস্তির বিধানও উল্লেখ করা হয়েছে। যেমন ফৌজদারি কার্যবিধি 250 ধারায় মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগ দায়ের করা শাস্তিযোগ্য অপরাধ। এই যে এখানে এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণের অতিরিক্ত হিসাবে অনধিক 6 মাসের কারাবাস, অনধিক 3000 টাকা জরিমানা আরোপ করতে পারে। একইভাবে ফৌজদারি কার্যবিধি 485 ক ধারায় সমন মান্য করে সাক্ষী হাজির না হওয়ার শাস্তিযোগ্য অপরাধ। এই ক্ষেত্রে উক্ত সাক্ষী অনধিক 250 টাকা জরিমানা দণ্ডিত হতে পারে। একইভাবে 480 ধারায় আদালত অবমাননার জন্য 200 টাকা অর্থদণ্ড জরিমানার বিধান আছে। তাই উক্ত জরিমানা অনাদায়ে 1 মাসের কারাবাসের বিধানও আছে। তাই 514 4 ধারায় জামিননামার অর্থ পরিশোধের জন্য দায়ী ব্যক্তিকে অনধিক 1 মাসের কারাদণ্ড দিতে পারে। জামিননামার অর্থ পরিশোধের জন্য দায়ী ব্যক্তিকে 1 মাসের কারাদণ্ড দিতে
পারে। তাই আমরা এখানে কিছু জায়গা দেখতেছি যেখানে আসলে শাস্তিও দেওয়া যাচ্ছে। তো সব মিলে আসলে এটা পরিপূর্ণ, আমরা যদি ওভারঅল ভাবে দেখি এমনিতেই সেটা পদ্ধতিগত আইন, বাট এটা কিছু কিছু জায়গাতে যে শাস্তির বিধানগুলো দেওয়ার কারণে সেটা কিছু তথ্যগত আইনের সমষ্টিও রয়েছে, কিছু কিছু সেকশন। আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম থাকে যেমন আমরা তামাদি আইনের ক্ষেত্রে 26-28 ধারাগুলো আসলে এটা একটা তথ্যগত বা মূল আইনের মতো। এভাবে আমরা পেনাল কোর্টেও কিছু কিছু জায়গা আছে সেগুলো আসলে মূল আইন ছাড়াও পদ্ধতিগত বিষয় নিয়ে আলোচনা করা আছে। তো সুতরাং প্রকৃতিগতভাবে ফৌজদারি কার্যবিধি মূলত একটা পদ্ধতিগত আইন হলেও এটাকে পূর্ণাঙ্গ পদ্ধতিগত আইন বলা যথার্থ হবে না। আমরা একটু পরের প্রশ্নটা একটু দেখি। ক্রিমিনাল প্রসিডিউর বিশেষ আইনের ক্ষেত্রে প্রয়োগযোগ্য কি, যদি হয় কোন ক্ষেত্রে? এটা বিজিএস পরীক্ষা 2012-তে আসছে। আসলে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 5 ধারাতে বলা আছে যে ফৌজদারি কার্যবিধি 5-এর 2 এবং 29 ধারা যদি আপনারা 5-এর 2 এবং 29-এর 2 ধারা যদি অনুসারে বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 5-এর 2 ধারা বলা হয়েছে বিশেষ আইনের অধীন সকল অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় করতে হবে যতক্ষণ না পর্যন্ত উক্ত বিশেষ আইন বিচারের ভিন্ন কোনো পদ্ধতি উল্লেখ করা হয়। আশা করছি বিষয়টা বুঝে গেছেন। ভিন্ন আইন হলে সেটা ভিন্ন থাকবে, বাট আদার্সওয়াইজ ফৌজদারি কার্যবিধি অনুসারেই বিচার হবে। 5-এর 2 ধারার মূল ভাষ্য হলো, যে ক্ষেত্রে বিশেষ আইন কোনো অপরাধ সংজ্ঞায়িত বা শাস্তিযোগ্য করা হয়েছে কিন্তু অপরাধের বিচারের পদ্ধতি উক্ত বিশেষ আইনে উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে উক্ত অপরাধের তদন্ত, অনুসন্ধান এবং বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। কিন্তু কোনো বিশেষ আইনে সংজ্ঞায়িত অপরাধের বিচারের জন্য উক্ত বিশেষ আইন বিশেষ পদ্ধতি উল্লেখ থাকতে হবে। সেক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত অপরাধ বিচার করার একটি সম্পূর্ণ পদ্ধতি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে উক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির পদ্ধতি অনুসরণ করা যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে ফৌজদারি কার্যবিধির 29 দ্বারা আলোচনা করলে আরো একটু স্পষ্ট বোঝা যায় যে কি বোঝা যাইতেছে আপনার 29 দ্বারা বলা হয়েছে এই কার্যবিধির অন্যান্য বিধানবলী সাপেক্ষে অন্য কোনো আইনে বর্ণিত অপরাধের বিচার উক্ত আইনে কোনো আদালতে উল্লেখ থাকলে সেই আদালতে হবে, এবং তবে যে ক্ষেত্রে এরূপ আদালতের নাম উল্লেখ না থাকে সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট বিভাগ ফৌজদারি কার্যবিধির তফসিল 2 বা 8ম কলামে প্রদর্শিত সেই আদালতেই হবে। অর্থাৎ তফসিল 2 এর যে 8 কলামে যেভাবে দেখানো হয়েছে ওই কলাম অনুযায়ী হবে, সেটাই বলতেছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 29-এর 1 ধারার মূল কথা হলো, যে ক্ষেত্রে আহ, আপনার কোনো বিশেষ আইনে কোনো নির্দিষ্ট অপরাধের বিচার বা কোনো নির্দিষ্ট আদালতের মাধ্যমে করার বিধান করা হয়েছে সেই ক্ষেত্রে উক্ত অপরাধের বিচার কি হবে, আপনার ওই আদালতেই মাধ্যমে করতে হবে, এবং আইনে উল্লেখিত বিচার প্রক্রিয়া ফৌজদারি কার্যবিধিকে প্রযোজ্য করা হয়েছে। যেমন বিশেষ ক্ষমতা আইন 1974-এর 29 ধারা এবং এই আইনের অধীন গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কার্যক্রমে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করেছে, এবং 29 ধারায় বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনের সাথে ফৌজদারি কার্যবিধির বিধান অসামঞ্জস্য পূর্ণ না হওয়ায় শর্তে ফৌজদারি কার্যবিধির বিধানসমূহ বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম প্রযোজ্য হবে, এবং আদি এখতিয়ার প্রয়োগকারী দায়রা কোর্টকে ফৌজদারি কার্যবিধি যে সকল ক্ষমতা দেওয়া হয়েছে উক্ত সকল ক্ষমতা বিশেষ ট্রাইব্যুনালেরও থাকবে। যেমন সন্ত্রাস বিরোধী আইন 2009-এর 27 এর ধারায় বলা হয়েছে এই আইনের অধীন অপরাধসমূহ দায়রা জজ কর্তৃক বা আপনার দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জজের নিকট স্থানান্তরিত হলে অতিরিক্ত দায়রা জজ কর্তৃক বিচার্য হবে, এবং বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির অধ্যায় 23 বর্ণিত পদ্ধতি অনুসরণ করবে। এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর 50 ধারা অনুসারে এই আইনের অধীন কোনো অপরাধ তদন্ত, বিচার, আপিল বা অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে। যেমন নারী শিশু নির্যাতন দমন আইন 2000 এবং 25 ধারা অনুসারে এই আইনে উল্লেখিত কোনো অপরাধ এর অভিযোগের দায়ের, তদন্ত, বিচার নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে। সুতরাং ব্যক্ত অব্যক্তভাবে কোনো বিশেষ
আইন ফৌজদারি কার্যবিধিতে প্রযোজ্য করে বিধান করলে সেক্ষেত্রে উক্ত বিশেষ আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধান প্রযোজ্য হবে, বা যে ক্ষেত্রে বিশেষ আইন কোনো বিচারিক আদালতের নাম উল্লেখ করা হয়নি, তদন্ত অনুসন্ধান বিচারের কোনো পদ্ধতি উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 5-2 এবং 29-2 ধারা অনুযায়ী ফৌজদারি কার্যবিধি বিধান প্রযোজ্য হবে। তাহলে আমরা মোটামুটি দুটো প্রশ্ন দেখে ফেললাম। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন একটু দেখার চেষ্টা করি। দেখেন ওখানে বলতে হচ্ছে যে এখানে কিছু শর্ট নোট দেওয়া আছে, অপরাধ কি জিনিস। জাস্ট এটা ফৌজদারি কার্যবিধির 4-এর মধ্যাহ্ন ধারায় অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। 4-এর মধ্যাহ্ন ধারা অনুসারে কোনো আইনে শাস্তিযোগ্য কোনো কার্য বা কার্যবিরতিকে অপরাধ বলা হয়। 4-এর মধ্যাহ্ন ধারায় বলা হয়েছে ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট 1871-এর 20 ধারার অধীন কোনো কার্য বিষয়ে নালিশ দায়ের করা যায়, সেক্ষেত্রে অপরাধ হিসেবে গণ্য হবে। দণ্ডবিধির 40 ধারায়ও আরো ব্যাপকভাবে অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে। 40 ধারায় বলা হয়েছে এই বিধির অধীন শাস্তিযোগ্য যে কোনো বিষয় অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত হবে। আইন বলে শাস্তিযোগ্য কার্য বা কার্যবিরতির সমষ্টি অপরাধ বলে গণ্য হবে। সুতরাং 7 জন ব্যক্তিকে একত্রে গুলি করে হত্যা করা একটি অপরাধ বলে গণ্য হবে। এই কারণে 2 জন ব্যক্তির প্রতি গুলি বর্ষণের কোনো একক কার্যকে শুধুমাত্র একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। একটি বিষয় অনৈতিক হইতে পারে, কিন্তু সেটা অপরাধ নাও হতে পারে যতক্ষণ না পর্যন্ত আইনে শাস্তিযোগ্য না হয়। প্রাপ্তবয়স্ক 2 জন ছেলে এবং মেয়ে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া যদিও অনৈতিক, তথাপি সেটা অপরাধ বলে গণ্য হবে না যদি না এটাকে আইনে শাস্তিযোগ্য করা না হয়। তাইলে আমরা দেখেন নালিশ কি জিনিস একটু দেখি। ফৌজদারি কার্যবিধি 1898-এর বর্গীয় ধারায় নালিশ বা অভিযোগের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই দ্বারা বলা হয়েছে অভিযোগ অর্থ হলো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ম্যাজিস্ট্রেটের নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা হয় যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটা অপরাধ করেছে, কিন্তু এর মধ্যে পুলিশ প্রতিবেদন অন্তর্ভুক্ত হবে না, তাহলে এটা হলো নালিশ, কমপ্লেইন। আর এখানে উপাদানগুলো কি কি থাকবে? মৌখিক বা লিখিত আকারে দায়ের করা যেতে পারে। জ্ঞাত অজ্ঞাত কোনো ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠন করেছে মর্মে নালিশটি হতে হবে। নালিশটি অবশ্যই বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হবে এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এমন অভিযোগ দায়ের করতে হবে। প্রস্তাবিত ব্যবস্থা অবশ্যই ফৌজদারি কার্যবিধির অধীন হতে হবে এবং এটা অবশ্যই পুলিশ প্রতিবেদন হবে না। এই বিষয়গুলো হলো নালিশের উপাদান। এরপরে দেখেন প্রাথমিক বিবরণী বলতে কি বুঝায়। প্রাথমিক বিবরণী বলতে আসলে কোনো অপরাধের প্রারম্ভিক বা প্রথম দিকের তথ্য। এটা হলো অপরাধ সংগঠনের বিষয়, থানায় দায়েরকৃত কোনো রিপোর্ট, অর্থাৎ আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কিত যে কোনো তথ্য যা লিখিত আকারে লিপিবদ্ধ করা হয় এবং সংবাদদাতা কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত এবং সময়ের দিক হতে প্রথম যে তথ্যের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে সেই তথ্য কোনো মামলার প্রাথমিক তথ্য বিবরণী নামে পরিচিত। এবং আমলযোগ্য অপরাধ সংগঠনের সম্পর্কিত যে কোনো তথ্য 154 ধারার অধীন প্রাথমিক তথ্যর মর্মে গণ্য হবে। প্রাথমিক তথ্য বিবরণী 2টি শর্ত পূরণ করতে হয়। এমন বিবৃতি অবশ্যই একটি তথ্য হতে হবে, এমন তথ্যটি অবশ্যই আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হতে হবে, সেটা কোনো ক্রমে অন্য কিছু হবে না। তাহলে প্রাথমিক তথ্য বা এজাহার আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই একটা অপরাধ সম্পর্কিত তথ্য বিবরণীভুক্ত করা হয়। দেখেন এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে। প্রথমে এজাহার, এরপরে আমলযোগ্য ফর্মটি কি করবে? প্রত্যেকটি তথ্য বিবি ফর্ম নং 27-এ রক্ষিত করা হয়। হ্যাঁ, এফআইআর ফর্মের নাম্বারটা হলো আপনার 27, এখানে রক্ষিত করা হয় বিপি ফর্ম নং 27-কে প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামেও পরিচিত। প্রাথমিক তথ্য বিবরণী অভিযুক্ত ব্যক্তির নাম, জ্ঞাত অজ্ঞাত, শাস্তিযোগ্য ধারা, আইন, অপরাধ সংগঠনের স্থান, সময়, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা যদি থাকে ইত্যাদি উল্লেখ করা হয়। তাহলে প্রাথমিক বিবরণীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণী পারদেশের সংবাদদাতা স্বাক্ষর বা টিপসই করতে হবে, অর্থাৎ 2 জনের স্বাক্ষর লাগবে। এই হলো আপনার প্রাথমিক এফআইআর এর গল্প। এরপর হলো ইনভেস্টিগেশন কি, আমরা একটু তদন্ত দেখি। ফৌজদারি কার্যবিধির 4-1 অর্থাৎ তদন্ত দ্বারা তদন্তের সংখ্যা দেওয়া হয়েছে। 4-1 ধারায় বলা হয়েছে তদন্ত বলতে একটি বিধির অধীন পরিচালিত সাক্ষ্য গ্রহণের জন্য কোনো পুলিশ অথবা এই সম্পর্কে একজন ম্যাজিস্ট্রেটের নিকট
অনুমোদনপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেট ব্যতীত কর্তৃক পরিচালিত সকল কার্যক্রমকে বুঝায়। সুতরাং সুতরাং কোনো অপরাধের সাথে সম্পর্কিত কোনো সাক্ষ্য গ্রহণের জন্য পুলিশ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপ হলো তদন্ত, যেমন মীর মোশাররফ হোসেন বনাম রাষ্ট্র 30 DLR-SC 1978 116 মামলা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি রোধে তদন্ত বলতে ঘটনাস্থলে যাওয়া বা অগ্রসর হওয়া, ঘটনার প্রেক্ষাপট নির্ধারণ করা, তারপরে হলো সন্দেহজনক অপরাধী বা অপরাধীকে আবিষ্কার বা গ্রেপ্তার করা এবং দাবিকৃত অপরাধ সংগঠন সম্পর্কিত সাক্ষ্য গ্রহণ নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত হইতে হবে এবং অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা, যদি অফিসার উপযুক্ত মনে করে তাদের বক্তব্য লিখিত আকারে লিপিবদ্ধ করা এবং ঘটনাস্থলে তল্লাশি করা এবং তদন্তের জন্য প্রয়োজনীয় বলে জিনিস জব্দ করা এবং বিচারের সময় উপস্থাপন করা, সংগৃহীত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীকে বিচারের জন্য এবং বিচারিক আদালতে হাজির করা বা সোপর্দ করা প্রয়োজন কিনা সে সম্পর্কে মতামত সৃজন করা এবং প্রয়োজনে ফৌজদারি কার্যবিধি 1898 এর 173 ধারার অধীন চার্জশিট দাখিল করা। এগুলো হলো তদন্ত। এবার আমরা একটু দেখি ইনকোয়ারি কি জিনিস। ইনকোয়ারি কি জিনিস, অনুসন্ধান কি জিনিস। অনুসন্ধান বলতে আসলে ফৌজদারি কার্যবিধির অধীন ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক, ফৌজদারি কার্যবিধির অধীন কি করতে হবে, কোনো ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক পরিচালিত বিচার ব্যতীত সকল অনুসন্ধান করা হবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 4-2 ঠ ধারায় আপনার অনুসন্ধান বলতে বিচার অন্তর্ভুক্ত হবে না। এটা ফৌজদারি কার্যবিধি 1898 এর অধীন অনুসন্ধানের যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞা হতে এটা পরিষ্কার যে এই কার্যবিধির অধীন অনুসন্ধান বিচারিক কার্যের সাথে সম্পর্কিত, কিন্তু পুলিশ কর্তৃক গৃহীত কার্যবলীর সাথে সম্পর্কিত না। এটা ফৌজদারি কার্যবিধির 202 ধারায় অধীন যে অনুসন্ধানের কথা উল্লেখ করা হয়েছে 4-2 ঠ ধারায় উল্লেখিত অনুসন্ধানকে নির্দেশ করে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট 200 ধারায় অভিযোগকারীকে শপথপূর্বক পরীক্ষা করে অতঃপর 202 ধারার অধীন পরোয়ানা ইস্যু স্থগিত করে অভিযোগের সত্য মিথ্যা নির্ধারণের জন্য উনি নিজে বা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ কর্মকর্তা দিয়ে এই বিষয়ে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারে। এমন কার্যক্রমকে অনুসন্ধানে অন্তর্ভুক্ত হবে। আশা করছি অনুসন্ধান কি জিনিস আপনারা বুঝতে পেরেছেন। এটা পুলিশের কাজ নয় সরাসরি, এটাতে কোনো আসলে বিচারের কাজ না, আসলে ঘটনাটি কি সেটা দেখার জন্য, বিচার পরিচালনার আগে ঘটনাটি দেখার জন্য উনি অনুসন্ধান করা হয়। এটা 202 যখন 200-তে মামলাটা নেওয়া হয়, ম্যাজিস্ট্রেট শপথপূর্বক মামলাটা নেয়, তখন উনি চিন্তা করে যে আসলে মামলাটা আমলে নিবেন কিনা বা কি করবে উনি, তখন উনি চাইলে উনি কি করতে পারবেন, তদন্ত দিতে পারেন অথবা অনুসন্ধান দিতে পারেন বা অনুসন্ধান করতে পারেন বিষয়টা। এরপরে উনি দেখে যে না মামলাতে আপনার কোনো এখানে প্রাইম এফিসি কেস নাই বা মামলা চলতে পারে না, তাইলে কি হইতে পারে উনি 203 এসে খারিজ করে দিতে পারে। এরপরে দেখে যে না পরবর্তী কার্যক্রম উনি দেখবে যে আপনার উনি সমন দিবে না ওয়ারেন্ট দিবে, সেটা 204-এ বলা আছে। পরে একটা না একটা বিষয় দেওয়া হয় আর কি। এই বিষয়গুলো হলো ইনকোয়ারির বিষয়। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু তদন্ত বা অনুসন্ধানের মধ্যে পার্থক্য, ইতিমধ্যে আমরা তদন্ত কি জিনিস অনুসন্ধান কি জিনিস সেটা বুঝে গেছি। তদন্ত পরিচালিত হয় পুলিশ বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি দ্বারা। তদন্ত পরিচালিত হয় পুলিশ বা ম্যাজিস্ট্রেট ব্যতীত অন্য কোনো ব্যক্তি দ্বারা। অর্থাৎ এখানে কিন্তু অনুসন্ধান পরিচালিত হয় ম্যাজিস্ট্রেট বা আদালত দ্বারা। তাইলে এই যে তদন্তগুলো আসলে পুলিশও করতে পারে এবং অনুসন্ধান বিচারের ক্ষেত্রে এটা সম্পর্কিত বিচার না, তদন্ত মামলা দায়েরের পূর্বে করে এমনকি পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। তদন্ত এটা পুলিশ করতে পারে। তারপর অথবা মামলা দায়ের করতে পারে, কিন্তু অনুসন্ধান ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করার পর চার্জশিট দাখিলের পর দৃষ্টিগোচরে আনার পর অনুসন্ধান শুরু হয়। আশা করছি বুঝতে পেরেছেন। তদন্ত পরে পুলিশ অফিসার, আর এগুলো ম্যাজিস্ট্রেট দ্বারা আপনার অনুসন্ধানগুলি করা হয়। উনি নিজেও করতে পারে, অন্য কারো ব্যক্তি দিয়েও করাইতে পারে অনুসন্ধান। পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট আমরা একটু দেখি যে পুলিশ প্রতিবেদন কি, পুলিশ রিপোর্ট কি। তদন্ত সম্পূর্ণ করার পর তদন্তকারী কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির 173-এর অধীনে একটা প্রতিবেদন দাখিল করতে হয়। এটাকে পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আইউ হ্যাঁ যে প্রতিবেদন দাখিল করে সেটাকে পুলিশ প্রতিবেদন বা রিপোর্ট বলা হয়। 1898 সালের ফৌজদারি কার্যবিধির 173 ধারায় পুলিশ প্রতিবেদন পুলিশ রিপোর্ট উল্লেখ করা হয়নি, তবে 173 ধারায় উদ্দেশ্যে পুলিশ প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট বলতে 2 ধরনের অভিব্যক্তিকে বোঝায়। সেটা চার্জশিট হইতে পারে, চূড়ান্ত প্রতিবেদন হইতে পারে। এছাড়াও আপনার পুলিশ রিপোর্ট 5 প্রকার, আরো কিছু প্রকার আছে, সেটা আপনারা পিআরবিতে দেখতে পাবেন।
কোন তদন্ত সম্পূর্ণ করার পর ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীন পুলিশ কর্তৃক দাখিলকৃত চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন উভয় পুলিশ প্রতিবেদন বলে গণ্য হবে। এবং 173 ধারার অধীন তদন্ত সম্পূর্ণ করার পর তদন্তকারী কর্মকর্তা একটা প্রতিবেদন দাখিল করতে হয়, যাকে পুলিশ প্রতিবেদন নামে পরিচিত। উক্ত প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা অভিযুক্ত ব্যক্তির অব্যাহতির সুপারিশ করতে পারে, আবার অভিযুক্ত ব্যক্তিকে ফৌজদারিতে সোপর্দ করার সুপারিশ করতে পারে। বেঙ্গল পুলিশ রেগুলেশনের দুই ধরনের সুপারিশের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন যে পুলিশ প্রতিবেদন ফৌজদারিতে সোপর্দ করার সুপারিশ করবে সেটিকে বলা হয় চার্জশিট, আর যেখানে প্রতিবেদনের অব্যাহতির সুপারিশ করা হয়েছে সেখানে চূড়ান্ত প্রতিবেদন নামেও পরিচিত। তাইলে আমরা কোনটা চার্জশিট আর কোনটা চূড়ান্ত প্রতিবেদন সেটা বুঝতে পেরেছি। আশা করছি বুঝতে পেরেছেন। যেখানে অপরাধের সম্পৃক্ততা পাবে সেটা হচ্ছে হলো চার্জশিট, আর যেখানে সম্পৃক্ততা পাবে না সেটা হচ্ছে হলো চূড়ান্ত প্রতিবেদন বা ফাইনাল রিপোর্ট। এরপর আমরা একটু দেখি অ্যাটর্নি জেনারেলটা কি জিনিস। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সংবিধানের 64 অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত বিধান করা হয়েছে। 64-এর 1 অনুচ্ছেদে বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তিকে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করবেন, এবং অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের সকল আদালতে তার বক্তব্য পেশ করার অধিকার থাকবে, এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবে। এবং ফৌজদারি কার্যবিধি 4-এর 1 ক ক ধারায় অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং 4-এর বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছে। এরূপ দায়িত্ব পালনের উদ্দেশ্যে সরকার কর্তৃক নিযুক্ত কোনো অ্যাডভোকেট অনুরূপ কোনো কর্মকর্তা হইতে পারে। এরপরে স্পেশাল ম্যাজিস্ট্রেট কি জিনিস আমরা দেখি। আমরা একটা স্পেশাল ম্যাজিস্ট্রেট দেখি। স্পেশাল ম্যাজিস্ট্রেট এটা ফৌজদারি কার্যবিধির 12 ধারাতে স্পেশাল ম্যাজিস্ট্রেট সংক্রান্ত বিধিবিধান আলোচনা করা হয়েছে। যেমন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহানগর এলাকার বাইরে যে সকল বা যে কোনো ব্যক্তির উপর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে কোনো ক্ষমতা অর্পণ করতে পারে। যেমন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদমর্যাদার নিচে কোনো কর্মকর্তার উপর এরূপ ক্ষমতা অর্পণ করবেন না। 12-1 যে ব্যক্তির উপর ওই ক্ষমতা অর্পণ করা হয় তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ বা স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেও গণ্য করা হয়। এরপরে হলো আমরা বিশেষ ম্যাজিস্ট্রেট দেখি। 12-3 বলা আছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে যে কোনো ম্যাজিস্ট্রেটের উপর, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা প্রদান করতে পারে। এবং 12-3 এর অধীন এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে। বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারা? 12-5 বলা আছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর অর্পণযোগ্য যে কোনো ক্ষমতা যে কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপর প্রদান করতে পারে। 12-5 অধীন এমনভাবে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন নামেও গণ্য হবে। এরপর হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট কি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 10 ধারায় আলোচনা করা হয়েছে যে প্রত্যেক জেলা বা মেট্রোপলিটন এলাকায় সরকার যত সংখ্যক প্রয়োজন মনে করবেন তত সংখ্যক ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারে, এবং তাদের মধ্য হতে একজনকে জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করবে। এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন নিয়োজিত যে কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করতে পারে। যে কোনো জেলা বা উপজেলা নিয়োগপ্রাপ্ত সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার অথবা থানা নির্বাহী অফিসার তাদেরকে টিউনু ইউনু বলা হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট বলে গণ্য হবে, এবং তারা তাদের এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। মেট্রোপলিটন এলাকায় সরকার যে কোনো পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করতে পারে। 10-7 বলা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। 10-7 বা 10-6 এগুলো সাবসেকশন মনে না রাখতে পারলে কোনো সমস্যা নাই। এগুলো ফিলির জন্য মাঝে মাঝে আসতে পারে, সেগুলো একটু যারা ফিলে দিবেন তারা একটু খেয়াল করবেন। এরপরে আমরা একটু পাবলিক প্রসিকিউটর বিষয়গুলো একটু দেখি। ফৌজদারি কার্যবিধির 4-1 অনুসারে পাবলিক প্রসিকিউটর অর্থ হলো ফৌজদারি কার্যবিধির 492 ধারার অধীন নিয়োগকৃত কোনো ব্যক্তি বা পাবলিক প্রসিকিউটর এর নির্দেশনায় কাজ করছে এমন ব্যক্তি হলো পাবলিক প্রসিকিউটর। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 492 ধারায় পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়। পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারে সরকার। পাবলিক প্রসিকিউটরের অনুপস্থিতিতে বা কোনো পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া না হলে সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট পুলিশ কর্মকর্তার পদমর্যাদার নিম্নে নয় এমন যে কোনো ব্যক্তিকে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিতে পারে। এরপর আমরা একটু চার্জের বিষয়টা একটু দেখি। চার্জ কি জিনিস? এটা আবার মোবাইল চার্জ দেওয়া নয়। চার্জ অর্থ হলো অভিযোগ। চার্জ অর্থ হলো কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত আকারে আনুষ্ঠানিক অভিযোগ যে
সে অপরাধ করেছে। খুবই প্রাথমিক পর্যায়ে অভিযোগের ধরন সম্পর্কে জানার অধিকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে যথাযথভাবে প্রস্তুত করাই হলো চার্জ। ফৌজদারি কার্যবিধি 2 খ ধারায় চার্জের সংখ্যা দেওয়া হয়েছে। চার্জ গঠনের ধাপটি তদন্ত অনুসন্ধান ধাপকে বিচারিক ধাপ হতে পৃথক করে অনুসন্ধান তদন্ত শেষ হওয়ার পর পরবর্তী ধাপ হলো বিচার শুরুর পরবর্তী ধাপ হলো চার্জ গঠন। চার্জ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। আশা করছি বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করলে সময় নষ্ট হবে, আমি আর ডিটেলস আলোচনাতে যাচ্ছি না, আপনারা শুধু প্রশ্নগুলো শুনেন। আশা করছি আপনারা বুঝতে পারবেন, এগুলো ইজি কথাবার্তা। আমরা একটু অব্যাহতি বা ডিসচার্জের বিষয়গুলো একটু দেখি। যেমন অভিযোগ ভিত্তিহীন হওয়ার চার্জ গঠনের পূর্বে আসামিকে ফৌজদারি অপরাধের দায় হতে মুক্তি দেওয়া নামে পরিচিত হয়। তাইলে অভিযোগ ভিত্তিহীন হওয়ায় চার্জ গঠনের পূর্বে যদি আসামিকে ফৌজদারি অপরাধের দায় থেকে মুক্তি দেওয়া হয় তাকে বলা হয় অব্যাহতি। যে ক্ষেত্রে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায় না সেক্ষেত্রে বিচারিক আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন না করে এদেরকে অব্যাহতি দিতে পারে। ফৌজদারি কার্যবিধি 241-এর ক ধারায় ম্যাজিস্ট্রেট আদালত এবং 265-র গ ধারায় দায়রা আদালত চার্জ গঠন না করে অভিযুক্তকে ফৌজদারির দায় হতে অব্যাহতি দিতে পারে যে ক্ষেত্রে অভিযোগটি ভিত্তিহীন হয়। ঠিক আছে, এরপরে ফৌজদারি মামলার বিচার শুরুর পূর্বে ফৌজদারি কার্যবিধি 241 ধারা ম্যাজিস্ট্রেট আদালত বা 265-র গ ধারা দায়রা আদালত চার্জ গঠনের বা শুনানির জন্য একটা তারিখ নির্ধারণ করে এবং 241 ধারায় বা 265-র গ ধারায় চার্জ গঠনের শুনানির সময় অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট বিচারিক আদালতে অব্যাহতির আবেদন করতে পারে। 241-এর ক ধারা এবং 265-র গ ধারায় চার্জ গঠনের শুনানি বা অব্যাহতির আবেদন শুনানি একই দিনে হবে। চার্জ গঠনের শেষে আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে কি করবে, অব্যাহতি দিয়ে দিবে। আশা করছি বুঝছেন। এবার আমরা চলে যাব হলো অ্যাকুইটাল, খালাসের দিকে যাই। আসলে খালাসটা কি জিনিস? খালাস হলো কোনো অপরাধে অভিযুক্ত অপরাধীকে নিরপরাধ মর্মে আদালতের একটা সিদ্ধান্ত। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ ফরিয়াদি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এই মর্মে সিদ্ধান্ত প্রদান পূর্বক আদালত আসামিকে খালাস দিতে পারে। ফৌজদারি কার্যবিধি 265 ট ধারায় রায় প্রদানে আদালত আসামিকে খালাস দিলে তা খালাস মর্মে গণ্য হবে, যদিও সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা পূর্বক বিচার শেষে আসামিকে খালাস দেওয়া হয়। তথাপি অনেক ক্ষেত্রে পূর্ণাঙ্গ বিচার সমাপ্তির পূর্বে আসামি খালাস পেতে পারে। খালাসের প্রশ্ন উঠে চার্জ গঠনের পর বিভিন্ন কারণে অভিযুক্ত ব্যক্তি খালাস পেতে পারে। সাধারণ নিয়ম হলো মামলার শুনানি সাক্ষ্য গ্রহণ শেষে অভিযুক্ত ব্যক্তি খালাস পাবে যদি তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হয়। কিন্তু অনেক ক্ষেত্রে চার্জ গঠনের পর এবং মামলা শুনানি শেষ হওয়ার আগে অভিযুক্ত খালাস পেতে পারে। যেমন ফৌজদারি কার্যবিধির 247 ধারায় শুনানির দিনে নালিশকারী হাজির না হলে এবং 248 ধারায় নালিশকারী নালিশ প্রত্যাহার করে নিলে বা 494 ধারায় পাবলিক প্রসিকিউশনের চার্জ গঠনের পর মামলা প্রত্যাহার করে নিলে ক্ষমতাপ্রাপ্ত আদালত অভিযুক্তকে খালাস দিতে পারে। তাইলে এই তিনটা জায়গাতে আমরা খালাস পাইতেছি। কোন কোন তিনটা জায়গায় একটু মনে করাই দিয়েছে, 247 এবং 248 এবং 494 এই জায়গাগুলোতে খালাস দিতে পারে। এরপর হলো অভিযোগ খারিজ, তারপর হলো ডিসমিস অফ কমপ্লেইন। এটা কি জিনিস? নালিশ খারিজ অর্থ হলো ফৌজদারি কার্যবিধির 203-এ আমরা দেখেছিলাম যে 204 ধারায় উল্লেখিত কারণে কোনো নালিশ খারিজ হলে 190 ধারার অধীন ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ আমলে না নেওয়া নালিশটি খারিজ মর্মে গণ্য হবে। আমরা বলছিলাম না 200 ধারাতে একটা মামলা উনি কি করবেন, জবানবন্দি নিবেন, আসামির জবানবন্দি নিবেন, সাক্ষ্য যদি থাকে সাক্ষ্যর জবানবন্দি নিয়ে শপথপূর্বক এদের নথিপত্র কাগজপাতি দেখে দেখবেন যে আসলে এখানে প্রাইমা ফেসি কেস আছে কিনা। যখন দেখবে যে না মামলাটা আসলে চলতে পারে না, এটা একটা মিথ্যা বানোয়াট মামলা, সেক্ষেত্রে কি করবে, আদালত খারিজ করে দেবে, 203 ধারায় খারিজ করে দেবে। আদার্সওয়াইজ উনি কি করবে, 202 ধারায় উনি হয়তো অনুসন্ধান দিবে, নইলে তদন্ত দিবে। এর পরবর্তীতে উনি 190 ধারা মামলাটা আমলে নিয়ে হয়তো উনি সমন দিবে, না হয় উনি ওয়ারেন্ট দিবে। এগুলো বিষয় আর কি, আস্তে আস্তে বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এরপর দেখেন অভিযোগ না থাকায় নালিশ খারিজ করে দিতে পারে 203-এ বলতে যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে কোনো অপরাধ সংঘটিত হয়নি, অভিযোগকারী যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে তার বক্তব্য বিশ্বাসযোগ্য না হলে 202 ধারার অধীন তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট বিবেচনা করে ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে মামলা পরিচালনার কোনো কারণ নেই, ঠিক আছে, তাইলে খারিজ করে দিবে। এরপর হলো পরোয়ানা ফি
পরিশোধ না করলেও আবার এখানে খারিজ করে দিতে পারে। সেটা হচ্ছে কি, অপরাধ আমলে নিয়ে 204 দ্বারা আসামি হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে বা পরোয়ানা ইস্যু করতে পারে। দুটো জিনিস করতে পারে 204-এ, 2×4। তাইলে 204-এর 3 ধারায় বলা হয়েছে সমন বা পরোয়ানার জন্য যদি কোনো ফি পরিশোধ না করা পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না। তাইলে এই যে যদি এরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না হয়, ম্যাজিস্ট্রেট অভিযোগটা কি করবে, 204-এও খারিজ করে দিতে পারে, 204-এর 3-এ খারিজ করতে পারে, আবার 203-এও খারিজ করতে পারে। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। খুব মনোযোগ সহকারে শুনেন, ইনশাল্লাহ বিষয়গুলো বুঝতে পারবেন। আপনারা আসলে কখন আমার রেকর্ডিংটা শুনবেন, দেখতেছেন যে পড়তে মন চাইতেছে না, তখন আপনারা সামনে আপনাদের বইটা রেখে, আইন পাঠ বইটা রেখে আপনারা বিষয়গুলো একটু দাগাবেন আর শুনবেন। বা যখন ভালো লাগতেছে না, ক্লান্ত হয়ে গেছেন, শুয়ে আছেন, বসে আছেন, তখন আপনারা এটা হেডফোনে আমার এই ক্লাসগুলো শুনলে আপনারা হয়তো আরো বেশি মনে থাকবে, ইনশাল্লাহ কনফিডেন্স পাবেন। ঠিক আছে, কোনো জার্নিতে গাড়ির মধ্যে এই ক্লাসগুলো শোনা যায়। এরপরে দেখেন, আমরা একটু দেখি অভিযোগ প্রত্যাহার এই বিষয়টা কি। এটা আমরা 248 ধারাতেও বলছিলাম যে নালিশ প্রত্যাহার হলো ফৌজদারি কার্য। 248 ধারা ম্যাজিস্ট্রেট অনুমতি সাপেক্ষে নালিশকারী নালিশ প্রত্যাহার করতে পারে। তাইলে 248 ধারাতে কি করতে পারে, অভিযুক্ত কর্তৃক নালিশ প্রত্যাহারের অনুরোধ করতে হবে। নালিশ প্রত্যাহারের অনুরোধে নালিশ প্রত্যাহারের যথেষ্ট কারণ উল্লেখ থাকতে হবে, এবং উল্লেখিত কারণগুলোর মধ্যে যে সকল কারণ অভিযোগ প্রত্যাহারের জন্য যথেষ্ট সেগুলো বিবেচনা করবে, লিপিবদ্ধ করবে। এবং অভিযুক্ত ব্যক্তির সম্মতি ছাড়া এই ধারার অভিযোগ প্রত্যাহারের অনুমতি দেওয়া যেতে পারে না। এরপরে হলো অপরাধ আমলে নেওয়া কি জিনিস। এই যে আমরা এখন দেখবো হলো আমলে নেওয়া, যেটা আমলে নিয়ে আমরা বলছিলাম না 204-এ উনি হয়তো সমন দিবে, নাহলে ওয়ারেন্ট দিবে, সেই বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898-এর 190 ধারা ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে রাখে মামলা বিচারিক দৃষ্টিগোচরে নিতে ম্যাজিস্ট্রেট বা বিচারকের মানসিক সিদ্ধান্ত হলো অপরাধ আমলে নেওয়া সংগঠিত হতে পারে, এবং অপরাধের বিষয়ে ম্যাজিস্ট্রেট মন প্রয়োগ করে, সেক্ষেত্রে অপরাধটি আমলে নিয়েছে বলে গণ্য হবে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অপরাধের বিষয়ে অগ্রসর হওয়ার জন্য উপাদান আছে বলে ম্যাজিস্ট্রেট মানসিক সিদ্ধান্ত গ্রহণ করলে, সেই সিদ্ধান্ত অনুযায়ী ফৌজদারি কার্যবিধির অধীন প্রসিড হওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করলে ম্যাজিস্ট্রেটই অপরাধটি আমলে নিয়েছে বলে গণ্য হবে। 190 ধারা ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলে নিয়েছে বলে বলা যায় যে ক্ষেত্রে তার নিকট থেকে দাখিলকৃত পিটিশন বা পুলিশ প্রতিবেদন উল্লেখিত ঘটনায় বা শুধুমাত্র মন প্রয়োগ করে না, ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় কতিপয় পদক্ষেপ গ্রহণ করে। 200 ধারায় নালিশকারী জবানবন্দি গ্রহণ করে, এবং 204 ধারায় অভিযোগকারীকে হাজিরার জন্য সমন দেওয়া হয় অথবা গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এবং 202 ধারায় পরোয়ানা স্থগিত করে তদন্ত বা অনুসন্ধান নির্দেশিত হইতে পারে। এই কথাগুলো আমরা অনেকবার বলেছি, আমরা সামনেও এই কথাগুলো দেখবো ইনশাল্লাহ। অনেক প্রশ্ন আসছে এই জায়গাগুলো থেকে। এরপরে আমরা একটু সংক্ষিপ্ত বিচার অর্থাৎ সামারি ট্রায়াল একটু দেখি। সংক্ষিপ্ত বিচার বলতে আসলে দ্রুত নিষ্পত্তি বুঝায়। সংক্ষিপ্ত মামলা দ্বারা এমন একটি মামলাকে বুঝায় যেটা তাৎক্ষণিক অথবা অবিলম্বে বিচার বা নিষ্পত্তি করা যায়। দীর্ঘ অনুসন্ধান বা তদন্তের প্রয়োজন হয় এমন চলমান এবং জটিল মামলার ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার কাম্য নয়। সংক্ষিপ্ত বিচারের উদ্দেশ্য হলো ন্যায় বিচারের জন্য পর্যাপ্ত নথিপত্র থাকা, কিন্তু এত দীর্ঘ হবে না যে মামলার দ্রুত নিষ্পত্তি বাধাগ্রস্ত করবে। ফৌজদারি কার্যবিধি 260 থেকে 265 ধারা পর্যন্ত সংক্ষিপ্ত বিচার নিয়ে আলোচনা করা হয়েছে। তল্লাশি পরোয়ানা, এরপরে দেখেন আমরা তল্লাশি পরোয়ানাটাকে একটু দেখি, এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা রিটেন প্রশ্ন আসতে পারে। যেমন ফৌজদারি কার্যবিধি 1898-এর 96, 98, 99 ক 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। এগুলো একটু হাইলাইটস করে ফেলবেন। এই যে 96, হ্যাঁ, 98, 99, 100 এগুলো একটু হাইলাইটস করবেন। দলিল হাজিরের জন্য 96 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা বা বিক্রয় করার জন্য ব্যবহৃত বাড়ি বা স্থান তল্লাশির জন্য 98 ধারা পরোয়ানা জারি করা যায়। এরপর হলো সরকার বাজেয়াপ্ত, হ্যাঁ, ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য 99 ক ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা যায়। এরপরে বেআইনিভাবে আটক ব্যক্তিকে তল্লাশির জন্য 100 ধারা তল্লাশি পরোয়ানা জারি করা যায়। এবং তল্লাশি পরোয়ানা কিভাবে কার্যকর করতে হবে সেটা 101 ধারায় বলা আছে, এবং অন্যদিকে 103 ধারায় বলা আছে। যেখানে তল্লাশি করা হবে সেই এলাকায় তল্লাশির সময়ে সম্মানিত 2 জন ব্যক্তিকে উপস্থিত থাকতে আহ্বান করতে হবে, এবং
তল্লাশির সময় আটক বস্তুর তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন, খুব গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি ফৌজদারি কার্যবিধির ওভারঅল একটা ধারণা পেয়ে যাচ্ছি। কিন্তু এরপরে দেখেন হুলিয়া বা ক্রোক কি। এটা পলাতক ব্যক্তির হাজির হওয়ার জন্য 87 ধারায় আদালত হুলিয়া জারি করতে পারে। একই সাথে 88 ধারায় স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিতে পারে। তাহলে দেখেন, হুলিয়া বলতে বুঝাইতেছে হলো পলাতক ব্যক্তির জন্য হুলিয়া 87 ধারা। পলাতক ব্যক্তি যে আত্মগোপন করেছে এমন ব্যক্তি হাজিরের জন্য 87 ধারায় আদালত লিখিত হুলিয়া জারি করতে পারে। এবং 87 ধারায় বলা হয়েছে, যদি আদালত বিশ্বাস করে যে আদালতে হাজির হওয়ার জন্য যে ব্যক্তি বরাবর পরোয়ানা জারি করা হয়েছে সে পলাতক আছে অথবা পরোয়ানা কার্যকর না হতে পারে, সেই জন্য আত্মগোপন করেছে, সেক্ষেত্রে আদালত এমন একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে 30 দিনের কম নয় এমন সময়ের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারবেন, ধারা 87-তে বলা আছে। এরপরে হলো আদালত উক্ত পলাতক ব্যক্তির অস্থাবর স্থাবর উভয় সম্পত্তি ক্রয় করার আদেশ দিতে পারে। 88 ধারাতে বলা আছে, বলতে হয় যে 87 ধারায় হুলিয়া জারিকারী আদালত পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি 88 ধারায় ক্রয় করার আদেশ দিতে পারে। যে অঞ্চলের ক্ষেত্রে এমন ক্রয় আদেশ প্রদান করা হয়েছে উক্ত অঞ্চলে পলাতক ব্যক্তির অবস্থিত সকল সম্পত্তি ক্রয় করার ক্ষমতা প্রদান করবে। তবে যে ক্ষেত্রে আদালতের আঞ্চলিক ইখতিয়ারের মধ্যে অবস্থিত নয় এমন কোন স্থানে অবস্থিত কোন সম্পত্তি ক্রোকের জন্য আদেশ প্রদান করা হয়, সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুমোদন করলে উক্ত সম্পত্তি ক্রোক করা যাবে। যে সম্পত্তি ক্রোকের জন্য আদেশ প্রদান করা হয়েছে অনুরূপ সম্পত্তি যদি ঋণ সম্পত্তি বা অন্য কোনো অস্থাবর সম্পত্তি, এখানে সরকার রাজস্ব প্রদানকারী ভূমি অন্য কোনো ভূমি হয়, সেক্ষেত্রে নিম্নলিখিত ক্রোক করতে পারে: জব্দর মাধ্যমে, রিসিভার নিয়োগের মাধ্যমে, পলাতক ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তিকে এমন সম্পত্তি অর্পণে বা লিখিতভাবে নিষিদ্ধ করে উপরে উল্লেখিত যে কোনো একটি পন্থায় আদালত যেমনটি উপযুক্ত মনে করে। আশা করছি বুঝতে পেরেছেন। তবে সরকারকে রাজস্ব প্রদানকারী ভূমি ক্রোকের জন্য জেলা কালেক্টরকে মাধ্যমে ক্রোক করতে হবে। এরপরে আমরা দেখি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ বা শান্তিভঙ্গের আশঙ্কা। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। 145 মামলা ফৌজদারি কার্যবিধিতে প্রচুর হয় এডিএম কোর্টে। যেমন দেখেন, স্থাবর সম্পত্তি তথা জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে, শান্তিভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 একটা 145 ধারার ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারার ম্যাজিস্ট্রেট জরুরি ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে একটি অসাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে। যদি স্থাবর সম্পত্তির দখল নিয়ে কোনো বিরোধ হয় তবে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 144 ধারার পরিবর্তে 145 ধারা কার্যক্রম গ্রহণ করতে হয়। ফৌজদারি কার্যবিধি 145 ধারার প্রসিডিং রুজু করতে নিম্নলিখিত কিছু শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো কি? পক্ষদের মধ্যে বিরোধ থাকতে হবে, বিরোধটি ভূমি অর্থাৎ জমি, জলাশয় বা সীমানা ইত্যাদি সম্পর্কিত হতে হবে। এখানে জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল বা জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য এরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। এই বিরোধ সম্পর্কে পুলিশ রিপোর্ট থেকে বা অন্য কোনো ভাবে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সংবাদ পাবে এবং ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবেন যে এই ধরনের বিরোধের কারণে শান্তিভঙ্গের আসন্ন সম্ভাবনা রয়েছে, তাইলে 145 মামলা করা হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 145 মামলা প্রচলিত আছে প্রচুর। এখানে শুধুমাত্র দখলটা দেখা হয় যে 2 মাসের মধ্যে কে দখলে ছিল বা কখন তাকে বেদখল করা হয়েছে, 2 মাসের মধ্যে তাকে দখলটা ফিরিয়ে দেওয়া হয়। অন্যথায় এখানে কোনো আর কার্যক্রম নাই, এটা একটা আদেশ। তারপরে এগুলো মোটামুটি এই বিষয়গুলো 145 মধ্যে দেখা হয়। এরপরে দেখেন, ফৌজদারি কার্যবিধি জামিনের সংজ্ঞা দেওয়া হয়নি। সাধারণত পুলিশের হেফাজতে মুক্তি দিয়ে অভিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট স্থানে এবং সময়ে আদালতে হাজির হওয়ার শর্তে জামিনদারের নিকট সমর্পণ করাকে জামিন বলে। জামিন অভিব্যক্তিটি মৌলিক ধারণা হলো যে কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজত হতে প্রতিশ্রুতিদাতা বা জামিনদারের হাতে অর্পণ বা উক্ত প্রতিশ্রুতিদাতা এমন ব্যক্তি যিনি আদালত যখনই প্রয়োজন মনে করবেন তখনই উপযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করার প্রতিশ্রুতি দেয়, তখন তাকে বলা হয় জামিন। ঠিক আছে। এরপরে গ্রেপ্তারের পূর্বে জামিন, হ্যাঁ, এন্টিসিপেটরি বেল যাকে বলা হয়। ফৌজদারি কার্যবিধি 498 ধারায় গ্রেপ্তার হওয়ার পূর্বে জামিনের প্রদানের বিধান আছে। অর্থাৎ গ্রেপ্তার হওয়ার পূর্বে যদি আগাম জামিন নামেও এটা পরিচিত, এটাকে গ্রেপ্তার পূর্ব জামিনও বলা হয়। ফৌজদারি কার্যবিধি 498 ধারা অনুসারে এটি নিয়ন্ত্রিত হয়।
গ্রেপ্তার আশঙ্কায় প্রদত্ত জামিন অর্থাৎ আগাম জামিন নামে পরিচিত, অর্থাৎ গ্রেপ্তারের আশঙ্কা আছে এমন ক্ষেত্রে আগাম জামিন মঞ্জুর করা হয়, এবং এই কারণে আগাম জামিন হলো গ্রেপ্তার পূর্ব মুক্তির আদেশ। আগাম জামিনের ক্ষেত্রে আদালতের আদেশের অর্থ হলো এই যে গ্রেপ্তারের ক্ষেত্রে অভিযুক্তকে জামিনে মুক্তি দিতে হবে। এরপরে আমরা দেখি 4 নম্বর প্রশ্নটা আমরা দেখি কোনটা জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ কি জিনিস, নারাজি দরখাস্ত কি, মূল নালিশ কি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট কি, অনুসন্ধান তদন্ত, এটা আমরা দেখেছি মামলার মুলতবি বা মামলা স্থগিত, এগুলো আমরা দেখি। আসলে এই যে টিকাগুলো যদি আপনারা যদি দেখেন, এই টপিকগুলো যদি আপনারা দেখেন, ওভারঅল একটা ফৌজদারি কার্যবিধিতে একটা ধারণা হয়ে যায়। কারণ ফৌজদারি কার্যবিধিতে কিছু জায়গাতে, নির্দিষ্ট কিছু জায়গায় আসলে টপিকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এগুলো আমরা সামনের দিনগুলোতে আলোচনা করব। আমরা দেখব যে তল্লাশি থেকে প্রশ্ন আসতে পারে, আমরা দেখব আদালতের মানে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আপনার মুসলাকার বিধান সংক্রান্ত বিধিবিধানগুলো কি, মুসলাকা কেমনে দেওয়া হয়। হ্যাঁ, আমরা আমরা দেখার চেষ্টা করব কিভাবে কেস ডায়েরি, কিভাবে একটা আমলযোগ্য অপরাধ আমলে নেওয়া হয়। হ্যাঁ, কিভাবে একটা নালিশি মামলা নেওয়া হয়, কিভাবে আমলে নিতে হলে কি কি বিষয়গুলো করা লাগবে। হ্যাঁ, কিভাবে জামিন চাইতে হয়, কিভাবে আগাম জামিন চাইতে হয়, কিভাবে আপিল করতে হয়, আপিল আদালতের ক্ষমতাগুলো কি, রিভিশন আদালতের ক্ষমতাগুলো কি, কিভাবে চার্জ গঠন করতে হয়। হ্যাঁ, আমরা 221 থেকে 240 পর্যন্ত চার্জের বিষয়গুলো দেখব। কিভাবে একটা দায়রা আদালতে মামলা বিচার করতে হয়, 265 থেকে এল পর্যন্ত কিভাবে একজন ম্যাজিস্ট্রেট আদালত মামলার বিচার করতে পারেন, সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব। অর্থাৎ মামলার সাথে কোর্টের সাথে রিলেশন আছে এরকম বিষয়গুলো থেকে লিখিত প্রশ্ন আসতে পারে, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা জামিন বা জামিন অযোগ্য অপরাধের পার্থক্যগুলো একটু দেখি। সংজ্ঞা, আসলে জামিনযোগ্য অপরাধ বলতে ফৌজদারি কার্যবিধি 2য় তফসিলে জামিনযোগ্য অপরাধ বলে উল্লেখিত অর্থাৎ বা বর্তমান কার্যকর আইন কর্তৃক জামিনযোগ্য করা হয়েছে, এটা আমরা 2য় তফসিলে বলা আছে কোনটা জামিনযোগ্য কোনটা জামিনের যোগ্য। আমরা দেখছিলাম না যে 8 কলামের মধ্যে যে যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, ওখানেই বলা আছে কোনটা জামিনযোগ্য আর কোনটা জামিন অযোগ্য। যে পেনাল কোডে যতগুলো ধারা আছে সবগুলোই এই তফসিলে দেওয়া আছে, আর যেগুলো স্পেশাল আইনে আছে এগুলো স্পেশাল আইনে দেওয়া থাকলে স্পেশাল আইন অনুযায়ী হবে। এরপর হলো জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযুক্ত ব্যক্তির আইনত অধিকার, কারণ জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া অভিযোগ ব্যক্তির আইনত অধিকার হিসেবে দাবি করতে পারে না। বাধ্যবাধকতা 496 ধারায় জামিন দেওয়া আদালতের জন্য আদেশ সূচক, কিন্তু জামিন অযোগ্য অপরাধে জামিন দেওয়া আদালতের জন্য বিবেচনামূলক। অপরাধের ধরন, সাধারণত গুরুতর অপরাধ ব্যতীত অন্যান্য অপরাধেই জামিনযোগ্য, কিন্তু গুরুতর অপরাধ জামিনের অযোগ্য বলে আইন গণ্য করা হয়। এরপরে আমরা দেখি নারাজি। হ্যাঁ, নারাজি বা ও মূল নালিশ, এগুলো কি জিনিস, নারাজি আবার কি জিনিস। ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের বিষয়ে নালিশ দায়েরের মাধ্যমে ফৌজদারি মামলা শুরু করা যায়, কিন্তু নালিশি দরখাস্ত ফৌজদারি মামলা দায়েরের একটি পন্থা। অন্যদিকে নারাজি দরখাস্ত হলো পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে নালিশকারী আপত্তি বা দরখাস্ত, এটাকে এক প্রকার নতুন অভিযোগও বলা যায়। অর্থাৎ এই ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ নিতে আমলে নিতে পারে। এই হলো কথাবার্তা। এরপরে দেখেন বিশেষ করে এটা যখন পুলিশ রিপোর্ট দেওয়া হয়, পুলিশে কি করা হয়, ফাইনাল রিপোর্ট দিয়ে দিল অথবা চার্জশিট দিল, চার্জশিটের মধ্যে 5 জন আসামির মধ্যে 2 জনকে দিল। এখন যে অভিযোগকারী উনি চাইলে কি করতে পারবে, এই যে নারাজির দরখাস্ত দিতে পারে, আমি মানি না এরকম দরখাস্ত উনি দায়ের করতে পারে, কিন্তু আসামি পক্ষ ঠিক আছে কখনো নারাজির দরখাস্ত দিতে পারে না। এটা একটু মনে রাখবেন, এটা প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। এরপর দেখেন দায়েরের সময়গত পার্থক্য। ফৌজদারি মামলা দায়েরের শুরুতেই নালিশি দরখাস্ত দাখিল করতে, অন্যদিকে পুলিশ প্রতিবেদন দাখিলের পরে নারাজির দরখাস্ত দাখিলের প্রশ্ন দেখা দেয়। পার্থক্য কি, নারাজি দরখাস্ত এক প্রকারের নালিশি দরখাস্ত। এমন নারাজি দরখাস্তর ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। সকল নারাজি দরখাস্ত নালিশি দরখাস্ত, কিন্তু সকল নালিশি দরখাস্ত নারাজি দরখাস্ত নয়। আশা করছি বুঝতে পেরেছেন। যে মামলা দায়ের করা যায়, অর্থাৎ
যে মামলায় দায়ের করা, শুধু নালিশি মামলায় নালিশি দরখাস্ত দাখিল করা যায়, কিন্তু জি আর সি আর উভয় মামলায় নারাজি দরখাস্ত দাখিলের সুযোগ আছে। এরপরে আমরা দেখি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাকে বলে, এগুলো আমরা দেখেছি। এটা আসলে আমাদের জুডিশিয়ারি থেকে নির্বাহী, অর্থাৎ বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগগুলো যে আলাদা হয়ে গেছে মাসদার হোসেন মামলার মাধ্যমে, সেটা আপনারা হয়তো জানেন। দেখেন এখানে 11 ধারায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিধিবিধান রয়েছে। বাংলা জুডিশিয়াল সার্ভিসে নিয়োগকৃত ব্যক্তিদের মধ্য থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন, হ্যাঁ, বিসিএস এর থেকে নিয়োজিত কোনো ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন। জুডিশিয়াল কার্যাবলী সম্পাদনের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়, যেখানে সরকারের নির্বাহী কার্যাবলী সম্পাদনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। এরপরে আমরা অনুসন্ধান বা তদন্ত, এর আগেও দেখছি তদন্ত পরিচালিত হয় পুলিশ, এটা তদন্ত পরিচালিত হবে পুলিশের মাধ্যমে, আর অনুসন্ধান পরিচালিত হবে, কিন্তু অনুসন্ধান পরিচালিত হবে ম্যাজিস্ট্রেট বা আদালত কর্তৃক। এই বিষয়গুলো হবে, হ্যাঁ, অনুসন্ধানগুলো। এরপরে অনুসন্ধান বিচারিক কার্যের সাথে সম্পর্কিত, কিন্তু এটা বিচার না, তদন্ত একটা নির্বাহী প্রকৃতির কার্য। হ্যাঁ, তদন্ত মামলা দায়েরের পূর্বে শুরু হতে, এমনকি পুলিশ সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু করতে পারে। এটা হলো আপনার হলো অনুসন্ধান, হলো ম্যাজিস্ট্রেট নিকট অভিযোগ দায়েরের পর চার্জশিট দাখিলের পর মামলাটি আসলে দৃষ্টিগোচরে নেওয়া বা অনুসন্ধান করা, এই বিষয়গুলো। এরপরে হলো আমরা মুলতবি বা মামলা স্থগিত, এটা একটু দেখি। হ্যাঁ, মুলতবি 249 যারা মামলা স্থগিত কথা বলা হয়েছে, আর 244 যারা মুলতবির কথা এখানে বলা হয়েছে। 249 দ্বারা ম্যাজিস্ট্রেট কার্যক্রম স্থগিত রাখতে পারেন। অন্যদিকে 244 দ্বারা ম্যাজিস্ট্রেট কার্যক্রম মুলতবি রাখতে পারেন, অর্থাৎ সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গতের কারণে অনুসন্ধানের বিচার মুলতবি রাখা আদালতের উপযুক্ত মনে করলে লিখিত আদেশ ধারা বা উক্ত অনুসন্ধান বিচারের মুলতবি করতে পারে। অন্যদিকে মামলার যে কোনো পর্যায়ে খালাস বা দণ্ড রায় না করে ম্যাজিস্ট্রেট নালিশ ব্যতীত অন্য কোনো রুজুকৃত মামলা কার্যক্রম স্থগিত রাখতে পারে। এবং 249 দ্বারা মামলা কার্যক্রম স্থগিত অর্থ হলো উক্ত স্থগিতাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত মামলাটি শুনানি বা কার্যক্রম চলবে না। কিন্তু 344 দ্বারা মুলতবির অর্থ হলো মামলার কার্যক্রম স্থগিত না, মামলার কার্যক্রম চলমান আছে কিন্তু নির্দিষ্ট তারিখ পর্যন্ত মুলতবি রয়েছে। কোনো নির্দিষ্ট তারিখে শুনানি স্থগিত করে পরবর্তী কোনো তারিখে শুনানির জন্য নির্ধারণ করা হলে উক্ত নির্ধারিত তারিখে শুনানি হবে। এই হলো কথাবার্তা। এরপরে দেখেন 249 দ্বারায় মামলার কার্যক্রম স্থগিত করে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে মুক্তি দিতে পারে, অর্থাৎ আদালত হাজির হতে অভিযুক্তকে অব্যাহতি দেওয়া হয় যেহেতু মামলার কার্যক্রম স্থগিত থাকে। এখানে 249 দ্বারা মুক্তির বিধানটা উল্লেখ আছে, এখানে খালাস না, এখানে মুক্তির কথাটা উল্লেখ আছে। এটা একটু গোলদার, এটা একটু মাথায় রাখবেন। এরপর 344 দ্বারা এরকম মুক্তি সংক্রান্ত কোনো বিধান নাই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আদালতের প্রকারভেদ, আদালতের এখতিয়ার, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। দেখেন ফৌজদারি কয় শ্রেণীর আদালত রয়েছে, বিভিন্ন শ্রেণীর আদালতের নাম, এগুলো একদম ইজি জিনিস। যে 6 ধারায় বলা হয়েছে যে এখানে 2 ধরনের আদালত আছে, একটা দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে হলো দেখেন তিন শ্রেণীর বিচারক থাকবে, এটা হলো 9 বলা আছে। কোথায় বলা আছে? আপনার হলো ফৌজদারি কার্যবিধি 9 বলা আছে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এগুলো বলা আছে হলো ফৌজদারি কার্যবিধি 9 ধারাতে বলা আছে। এরপরে ম্যাজিস্ট্রেট আদালত, হ্যাঁ, ম্যাজিস্ট্রেট হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আবার 4 ভাগে ভাগ করে, আবার ম্যাজিস্ট্রেটকে আবার 2 ভাগে ভাগ করে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আবার কি ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ বা ম্যাজিস্ট্রেট অথবা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই বিষয়গুলো এখন চিফ জুডিশিয়াল বলতে আসলে কি বুঝায়? মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামেও এটা পরিচিত। মহানগর এক জিনিস আর মহানগর এলাকায় হলে সেটা ভিন্ন জিনিস, এগুলো একটু মাথায় রাখতে হবে। চিফ জুডিশিয়াল, হ্যাঁ, মহানগর এলাকা, আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পরিচিত। এমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহানগর এলাকা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত, আর বাইরে হলো শুধুমাত্র কি ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। এরপরে দেখেন ক্রিমিনাল প্রসিডিউর কোড অনুসারে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত বিধানগুলো ইতিমধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আমরা দেখেছি যে ধারা 10-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, ধারা 11-তে হলো আপনার হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, ধারা 18-তে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগ সংক্রান্ত বিধিবিধানগুলো আলোচনা করা আছে। এগুলো আপনারা পারবেন, এগুলো নিয়ে বলার কিছু নাই, এগুলো পিলিতেও পড়েছেন অনেকবার। এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 অধীন বিভিন্ন ফৌজদারি আদালতের ক্ষমতা বর্ণনা করুন। আদালতের কি কি ক্ষমতা দেওয়া হয়েছে? বিভিন্ন আদালতের ক্ষমতা রয়েছে এখতিয়ার ভেদে। যেমন এখতিয়ার শব্দটি বিভিন্ন
অর্থে ব্যবহার করা হয়। এখতিয়ার বলতে কোনো একটি এখতিয়ারকে বোঝায় না, বরং আদালতের এখতিয়ার অন্তর্ভুক্ত করে। মানে সকল আদালতের সব ধরনের এখতিয়ার থাকে না, বরং কোনো ফৌজদারি আদালত কোন ধরনের এখতিয়ার প্রয়োগ করবে তা আইন দ্বারা নির্ধারিত। যেমন দায়রা আদালতের এখতিয়ার বা ক্ষমতা আছে। ফৌজদারি কার্যবিধি দায়রা আদালত, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজের এগুলো 6টি ভাগে। যেমন এটা আদি ইখতিয়ার কি হইতে পারে, হ্যাঁ, আদি এখতিয়ার কি? মামলা আমলে নেওয়া ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এর 1 ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বা বিচারার্থে আমলে নিতে পারেন। সরাসরি উনি আদি এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা অপরাধ আমলে নিতে পারে শুধুমাত্র মামলা নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে ফেরত করলে। উনি সরাসরি মামলা কি নিতে পারে না, দায়রা কোর্ট সরাসরি মামলা আমলে নিতে পারে না। এরপরে কি কি পারে? ওনাদের আপিল ইখতিয়ার আছে 417 ধারা ম্যাজিস্ট্রেট খালার আদেশের বিরুদ্ধে, 408 ধারা দণ্ডাদেশের বিরুদ্ধে এবং 418 ধারায় সদাচরণের মোসলাকা আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণের ইখতিয়ার দায়রা জজের রয়েছে। ওনারা দায়রা জজ এই কাজগুলো করতে পারেন। দায়রা আদালতের রিভিশন এখতিয়ারও রয়েছে 439 ক ধারায়। হাইকোর্ট বিভাগ 439 ধারায় রিভিশন ক্ষমতা, যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে দায়রা জজও রিভিশনে অনুরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারে। ফৌজদারি কার্যবিধি 423, 426, 427, 428 ধারায় এই কয়টা ধারা যদি আপনারা দেখেন, তাহলে দায়রা ধারা আপিল আদালত পরত্ব ক্ষমতা, দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। দুটাই সেম। দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে আপিল আদালত আপিল নিষ্পত্তি করতে পারে। এবং 423 কি বলতেছে? 423 ধারা যে সাধারণ ক্ষমতা দেওয়া হয়েছে অনুরূপ ক্ষমতা রিভিশন আদালতও প্রয়োগ করতে পারে। দণ্ড স্থগিত করতে পারে, আসামিকে জামিনে মুক্তি দিতে পারে, অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, ওয়ারেন্ট ইস্যু করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য নিতে পারে। এবং 435 ধারা আদালতের নথি তলব করতে পারে। 435 ধারাতে আদালত নথি তলব করতে পারে। এবং 203 ধারা এবং 204 ধারা খারিজের ক্ষেত্রে অধিকতর অনুসন্ধানেরও আদেশ দিতে পারে। এই বিষয়গুলো হলো দায়রা আদালতের রিভিশন বা আপিল ক্ষমতা দুটাই। এবারে মামলা স্থানান্তরের দায়রা জজের ক্ষমতা, মামলা স্থানান্তরের বিষয়টা ফৌজদারি কার্যবিধি 526 খতে দায়রা জজ তার দায়রা বিভাগের অধীন ফৌজদারি আদালতে অন্য আদালতে নির্দিষ্ট মামলা স্থানান্তরের আদেশ দিতে পারে। যখন কোনো দায়রা জজের নিকট প্রতীয়মান হয় যে ন্যায় বিচারের উদ্দেশ্যে এই ধারার অধীন কোনো আদেশ প্রদান করা সমীচীন, তখন তিনি তার দায়রা বিভাগের বা ফৌজদারি আদালত হতে অপর ফৌজদারি আদালতে কোনো মামলা স্থানান্তরিত করার আদেশ দিতে পারেন। এরপরে দেখেন দায়রা জজের মামলা প্রত্যাহার করার ক্ষমতা আছে। দায়রা জজ ফৌজদারি কার্যবিধির 528 ধারা অনুযায়ী দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজের নিকট হতে মামলা প্রত্যাহার বা তলব করতে পারেন। দায়রা আদালত দণ্ড প্রদানের ক্ষমতা, আরো কি ক্ষমতা? উনি ফৌজদারি কার্যবিধির 31 ধারা দায়রা জজ, দায়রা জজ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। যুগ্ম দায়রা জজ 10 বছর পর্যন্ত কারাবাস দিতে পারে। এবার ম্যাজিস্ট্রেট আদালতের কি কি ক্ষমতা আছে আমরা সেটা একটু দেখি। এটা 3 ভাগে ভাগ করছে। এটা হলো আদি এখতিয়ার। ম্যাজিস্ট্রেট আদালত আদি এখতিয়ার বলতে অপরাধ আমলে নেওয়াকে বোঝায়। ম্যাজিস্ট্রেট 190 ধারা অপরাধ আমলে একটা দেওয়া হয়েছে। 190 ধারা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন। এরপর হলো আপিল এখতিয়ার। 407 ধারা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করতে পারে? দণ্ডাদেশের বিরুদ্ধে ওনারা 407 ধারা আপিলও শুনানি করতে পারে। এরপর দণ্ড প্রদান 32 ধারাতে বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 বছর 10,000 টাকা, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 5,000 টাকা, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2,000 টাকা। এবং ফৌজদারি কার্যবিধি 33 ক ধারায় বলা হয়েছে 29 গ ধারায় বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বা যেমন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 7 বছরের এরা কি দিতে পারে? কারাদণ্ড দিতে পারে, এমনি বিচার করতে পারে সব। বা 33 কতে বলতেছে ওনারা 7 বছরের বেশি দণ্ড দিতে পারবে না। এই হলো তাদের পাওয়ার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা দেখি বিভিন্ন শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সাজা প্রদানের ক্ষমতা। একটু আগে আমরা পড়ে ফেলেছি সাজা প্রদানের ক্ষমতাগুলো 32 দেওয়া আছে। ফৌজদারি অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতা এইগুলো সাজা প্রদানের ক্ষমতা। হ্যাঁ, এরপরে জরিমানা অনাদায়ে সাজা প্রদানের ক্ষমতা আছে 33টা। এটা একটু গুরুত্বপূর্ণ। যখন জরিমানা আদায়ের ক্ষেত্রে আইনি অনুমোদিত যে কোনো মেয়াদের কারাবাস ম্যাজিস্ট্রেট আদালত প্রদান করতে পারে। যেমন এখানে কি বলতেছে? যে মেয়াদের কারাবাস দিতে ফৌজদারি কার্যবিধি ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে তা অপেক্ষা জরিমানা অনাদায়ে কারাবাসের মেয়াদ বেশি হবে না। এখানে বলতেছে ম্যাজিস্ট্রেট কর্তৃক নিষ্পত্তিকৃত কোনো মূল মামলার ক্ষেত্রে অর্থদণ্ড প্রদান করা হয়েছে, কিন্তু জরিমানা অনাদায়ে তাকে মূল কারাদণ্ডের 4/1 দেওয়া হবে না। এই কথাটাই এখানে মাথায় রাখতে হবে।
তারপরে 32-এ ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদান সর্বোচ্চ কারাবাসের সাথে জরিমানা আদায় পড়াত কারাবাস অতিরিক্ত হিসেবে যোগ হইতে পারে, এই বিষয়গুলো বলা আছে। এরপরে দেখেন, একটি অপরাধে শুধুমাত্র জরিমানা, কিন্তু ম্যাজিস্ট্রেট শাস্তি প্রদানের জরিমানা অনাদায়ে 7 দিনের কারাবাসও দিলেন, এক্ষেত্রে আদেশটি কি? সংশ্লিষ্ট বিধানপূর্বক আলোচনা করুন। এখানে বলতেছে দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 33 ধারা অনুসারে জরিমানা অনাদায়ে 7 দিনের কারাদণ্ড আদেশটি বৈধ। যেমন 33 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট অর্থদণ্ড অনাদায়ে প্রদান কারাদণ্ড প্রদান করতে পারে। যেমন 33-1 দ্বারা ম্যাজিস্ট্রেট আদালত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতার জন্য উক্ত ব্যর্থতা অনুমোদিত যে কোনো কারাবাস আরোপ করতে পারে, তবে জরিমানা অনাদায়ে কারাবাসের মেয়াদ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ম্যাজিস্ট্রেট যে মেয়াদের কারাবাস দিতে ক্ষমতাবান সেটি অপেক্ষা অধিক দিতে পারবে না। তবে অর্থদণ্ড সহ কারাবাস আরোপ করা হয়, সেক্ষেত্রে অর্থদণ্ড প্রদানের ব্যর্থতার মূল কারাদণ্ডের 4/1-এর বেশি হবে না, এটা একটু মাথা রাখতে হবে। এবং শুধুমাত্র অর্থদণ্ডের ক্ষেত্রে ব্যর্থ হলে শুধুমাত্র ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেট কারাবাস দিতে পারে, উক্ত কারাবাসের মেয়াদ হবে যেটা দণ্ডবিধির আমরা 67 ধারা অনুসারে নির্ধারণ করব। যেমন অর্থদণ্ডের ক্ষেত্রে অনাদায়ী কারাবাসের মেয়াদ 2 মাস এবং 50 টাকার বেশি হবে না, এবং অনাদায়ী কারাবাসের মেয়াদ 4 মাস, সেক্ষেত্রে 100 টাকার বেশি হবে না, আর 100 টাকার বেশি হলে 6 মাস। এই বিষয়গুলো আছে। দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 33 ধারা দণ্ডবিধি 67 ধারা অনুসারে কারাদণ্ড, এটা আদেশটি বৈধ হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে দায়রা আদালতের শ্রেণী বিভাগ এবং দণ্ড প্রদানের ক্ষমতা উল্লেখ করুন। আমরা অলরেডি ইতিমধ্যে দায়রা আদালতের শ্রেণী বিভাগ দেখিয়েছি। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এগুলো ফৌজদারি কার্যবিধির 9 ধারাতে বলা আছে। হ্যাঁ, এরা কি কি দণ্ড দিতে পারে সেগুলো আমরা দেখছি। এরা আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে। অতিরিক্ত দায়রা জজ সেম, কিন্তু যুগ্ম দায়রা জজ 10 বছরের বেশি দিতে পারে না। আর কিন্তু দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেক্ষেত্রে উনি অনুমোদন লাগবে। এই হলো কথাবার্তা। এরপরে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর কি কি ক্ষমতা অর্পণ করতে পারে? আসলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে, এটা আগে আপনাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, অনধিক 10 বছরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক অতিরিক্ত ক্ষমতা অর্পণ। হ্যাঁ, এরা উপর কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করেছে, অতিরিক্ত কি কি ক্ষমতা অর্পণ করতে পারে বলতে যে অনধিক 10 বছর কারাবাস এর বিচার করতে পারে। 29 গ ধারা এরা কি করতে পারে? শাস্তিযোগ্য বা মৃত্যুদণ্ড এগুলো ছাড়া, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 10 বছর অধিক ছাড়া বাকি অপরাধের এরা বিচার করতে পারে। তবে এরা আবার 260 দ্বারা সংক্ষিপ্ত বিচার করতে পারে। এরা দণ্ড দিতে পারে হলো ওই যে সেটা আপনার হচ্ছে হলো 33-এর ক দ্বারা ওনার 7 বছর দণ্ড দিতে পারেন। এই বিষয়গুলো হচ্ছে হলো বলা আছে। এরপরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কার্যাবলী, এগুলো আপনারা যখন পড়ে ফেলবেন, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি পুরোটা পড়বেন, তখন দেখবেন কোথায় কোথায় এরা কি কাজগুলো করতে পারে। দেখেন যে 64 ধারাতে ওনাদের উপস্থিতিতে যদি কোনো অপরাধ সংঘটিত হয়, উপস্থিতিতে এই কাজগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট তখন গ্রেপ্তার করতে পারে, আটক করতে পারে। 65-তে ওনারা কি করতে পারে? নিজে স্বয়ং, হ্যাঁ, কি করতে পারে? ওয়ারেন্ট ইস্যু করতে পারে বা গ্রেপ্তার বা নির্দেশ দিতে পারে। এরপরে হলো এরা 83, 84, 86 এই জায়গাগুলোতে ওয়ারেন্টের আদেশ ব্যক্তিকে অপসারিত করার নির্দেশ দিতে পারে। এরপর হলো 95 ধারা ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের ডকুমেন্ট তল্লাশি করতে পারে। 100 ধারা বেআইনিভাবে আটক ব্যক্তিকে তারা উদ্ধার করতে পারে। হ্যাঁ, 107 ধারা শান্তি রক্ষা সদস্যের মোসলেকের আদেশ দিতে পারে। 109 ধারা সন্দেহভাজন এটার আদেশ দিতে পারে। 110 ধারা জামানত প্রদানের আদেশ দিতে পারে সদাচরণের জন্য। 110-এ হ্যাঁ, অব্যাহত যারা অপরাধী, এই বিষয়গুলো। 126-এর জামিনদারকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে। এরপর হলো বেআইনিভাবে আটক বেআইনি সমাবেশকে ওনারা ছত্রভঙ্গ করার আদেশ দিতে পারে। এরপরে হলো সামরিক শক্তি ব্যবহার করতে ক্ষমতা দেওয়া হয়েছে। 130 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা দেওয়া হয়েছে। 33 পাবলিক নয়সেন্স এগুলোর বিষয়ে আদেশ দিতে পারে। 142 বলতেছে যে হলো জন উৎপাদের নিষেধাজ্ঞা জারির ক্ষমতা এখানে রয়েছে। এরপর হলো বিচারিক ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা বা কার্যাবলী এগুলো আছে। এরা 190 ধারা অপরাধ আমলে নিতে পারে। 407 ধারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপিল গ্রহণ করতে পারে। তারপরে 32-33 ধারা জরিমানা ও দণ্ড দিতে পারে। এই বিষয়গুলো 78 ধারাতে তারা কৃষক ওয়ারেন্ট নির্দেশ করতে পারে। 98 ধারাতে ওনারা তল্লাশি করতে পারে। 100 ধারাতে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করতে পারে। এরা জামানত অব্যাহতি দেওয়ার ক্ষমতা আছে। এবং 164 ধারায় জবানবন্দি নিতে পারে। 186 ধারা ওনার সমন ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। 205-এর সি ধারা বিচারের জন্য প্রেরণ করতে পারেন।
এই যে মোটামুটি অনুসন্ধান বা দুষ্কর্মের সহযোগী ওনারা ক্ষমা করতে পারেন। 503 দ্বারা কমিশনের মাধ্যমে সাক্ষী নেওয়া যেতে পারে এবং স্বামী স্ত্রীকে ধর্ষণের অভিযোগে 561 দ্বারা বিচারের জন্য প্রেরণ করা যেতে পারে। এই বিষয়গুলো এখানে রয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও মোটামুটি 11 ধারাতে বলা আছে যে এরা কি করতে পারে, তল্লাশি পরোয়ানা করতে পারে, 90 ধারা আমলে নিতে পারে, পুলিশ প্রতিবেদন গ্রহণ করতে পারে, অভিযোগ আমলে নিতে পারে, মামলা স্থানান্তর করতে পারে। এই বিষয়গুলো পুরা মোটামুটি আগের ক্ষমতাগুলোই এখানেও ম্যাক্সিমাম মিল আছে। হ্যাঁ, এই হলো কাহিনী। আমরা দেখিয়ে নিই, বাদ না দিই। 196 এর খ ধারায় কতিপয় অপরাধের ক্ষেত্রে ইন্সপেক্টর বা পদপদবীর নিচে নয় এমন ব্যক্তি পুলিশ কর্মকর্তা প্রাথমিক অনুসন্ধানের আদেশ দিতে পারেন। 260 দ্বারা সংক্ষিপ্ত বিচার করতে পারেন। অভিযোগ খারিজের ক্ষেত্রে অভিযোগ খালাস প্রদান করা হয়েছে, এক্ষেত্রে 436 দ্বারা কি করতে পারে, অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন। 503 এবং 506 দ্বারা সাক্ষীকে পরীক্ষা বা কমিশন ইস্যু করতে পারেন। 528 দ্বারা আপিলিত মামলা প্রত্যাহার বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন এবং 524 দ্বারার অধীন চুরি হয়েছে মর্মে সন্দেহ বা জন সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেম 21 ধারাতেও এই বিষয়গুলো বলা আছে, এরাও এই কাজ বন্টন গুলো করতে পারে। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে, যদিও ক্লাসটা আজকে প্রাথমিক আলোচনা, আমরা 5টা ক্লাসের মধ্য দিয়ে বার বিজিএদের সকল প্রশ্ন আমরা সলভ করব। আশা করছি আপনারা ক্লাসগুলো শুনবেন মনোযোগ সহকারে, নিজেরা পড়বেন, বইয়ে দাগাবেন আর অবসর টাইমে ক্লাসগুলো শুনবেন। আশা করছি আপনাদের যারা আইনের শিক্ষার্থী আছেন তাদের সহায়ক হবে বলে আশা করছি। এছাড়াও বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের প্রাইভেট এমস্টেট ল একাডেমিতে আমাদের প্রাইভেট বেচ আছে, ওই বেচে আপনারা ভর্তি হইতে পারেন স্বল্প মূল্যে। ইনশাল্লাহ আরো বিস্তারিত আরো কথাবার্তা বলা থাকবে। আশা করছি আমার এই মিশন, অর্থাৎ আপনাদের বার বিজিএস এর প্রশ্নগুলো সলভ করে দেওয়া, রেকর্ডিং করে দেওয়া, এই দায়িত্বটা নিয়েছি। আল্লাহ যেন পুরো 7টা সাবজেক্ট ভালোভাবে কমপ্লিট করতে পারি, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।